প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি দুটি বিষয়ের সম্পর্কের উপরে। দেখেন, ব্রিটেন এবং বাংলাদেশের জন্মের আগ থেকেই দুটি বন্ধু প্রতিম রাষ্ট্র। ব্রিটেনে যে বাঙালিরা বসবাস করে, ইমিগ্রেন্টের দিক থেকে বাঙালিদের অবস্থান দ্বিতীয় বা তৃতীয় স্থানে। তবে দ্বিতীয় হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। অর্থাৎ ইন্ডিয়ান, বাঙালি এবং পাকিস্তানি, এই তিনটা দেশের নাগরিক 1, 2, 3 এই পজিশনে আছে। তবে বাঙালিদের অবস্থানটা দ্বিতীয় পজিশনে। 1 মিলিয়নেরও অধিক বাঙালি এই ব্রিটেনে বসবাস করে। কেউ স্থায়ীভাবে বসবাস করে ব্রিটিশ হিসেবে, আর কেউ কেউ নানানভাবে এখানে এসছেন। কেউ বৈধ অবৈধভাবে এই দেশে বসবাস করছেন। এই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক মানে খুবই ঘনিষ্ঠতম একটা সম্পর্ক ছিল। সেখানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস একটি জাজমেন্ট দিয়েছেন। তার দুর্নীতি দমন আদালত একটি রায় দিয়েছেন। রায়টিতে ব্রিটেনের এমপি এবং ব্রিটেনের ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন। এই 2 বছরের কারাদণ্ড দিয়ে ডক্টর ইউনূস প্রমাণ করলেন তিনি কতটা ভিন্ডিকটিভ, তিনি কতটা ফাউল, তিনি কতটা অমানুষ। কেন বলছি অমানুষ? দেখেন, পৃথিবীর সমস্ত দেশের জুডিশিয়াল সিস্টেমের প্রথম কথাই হচ্ছে আপনাকে জাস্টিস করতে হবে, কারো উপরে ইনজাস্টিস করা যাবে না। এই যে মামলার আসামি টিউলিপ সিদ্দিক, তিনি কখনো বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করেননি। বাংলাদেশে তার কোনো স্থায়ী ঠিকানাও নেই। তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন, ব্রিটেনেই পড়াশোনা করেছেন, এই দেশেই তিনি রাজনীতি করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে হাতেখড়ি। প্রথমে তিনি কাউন্সিলর হয়েছিলেন, পরবর্তীতে তিনি ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার হিসেবে 4 বার নির্বাচিত হয়েছেন। 3 বার নির্বাচিত হয়েছেন বিরোধী দলের এমপি হিসেবে, লেবার পার্টির এমপি হিসেবে। 4বার তার দল ভূমিধস বিজয় অর্জন করে আপনার পার্লামেন্টে তিনি ট্রেজারি মিনিস্টার, প্রথমে সিটি মিনিস্টার, পরবর্তীতে ট্রেজারি মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করা অবস্থায় বাংলাদেশে ডক্টর ইউনূসের অবৈধ সরকার যখন মৌলবাদী গোষ্ঠীর দ্বারা এবং রেডিকালিস্টদের দ্বারা, আমেরিকা এবং পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠীর সহায়তায় বাংলাদেশে যখন একটি সরকার উৎখাত আন্দোলন সফল হয়, তখন ডক্টর ইউনূস এসে ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণ করেই ডক্টর ইউনূস দুর্নীতিতে মজে যান। প্রথম দুর্নীতিটা কি করলেন? তার বিরুদ্ধে 666 কোটি টাকার আদালতের যে জাজমেন্টটি হয়েছিল, সেই জাজমেন্টটিকে বাতিল করে তার 666 কোটি টাকা মওকুফ করে নেন। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা হয় না কেন? তিনি তার আপন ভাইকে একটি ইউনিভার্সিটির অনুমোদন দেন, তার আপন ভাতিজাকে রাষ্ট্রীয় কাজে নিয়োগ করেন, তার গ্রামীণ ব্যাংকের পিয়ন হইতে টপ লেভেলের সবাইকেই রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রীয় খরচে চাকরি দেন, অর্থাৎ রিহেবিট করেন। অর্থাৎ স্বজনপ্রীতি যাকে বলে এবং দুর্নীতি যাকে বলে, তার বরপুত্র হচ্ছে ডক্টর ইউনূস। জীবনে কখনো দুর্নীতি ছাড়া তিনি কিছু করেননি। ইভেন ইনি যে নোবেলটি পেয়েছেন, সেটিও দুর্নীতি করে টাকা দিয়ে। এই নোবেল পাওয়ার জন্য তিনি টেলিনরকে বাংলাদেশে একটি কোম্পানি দিয়েছেন এবং পরবর্তীতে ডেনমার্ককে ইনি বাংলাদেশে একটি বন্দর 40 বছরের জন্য দিয়েছেন। তার মানে দুর্নীতির এমন কোনো শাখা নেই যে শাখাতে ডক্টর ইউনূস অবগাহন করেননি। সেই ইউনূস এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। কি জন্য দণ্ডিত করলেন? বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় শেখ রেহানাকে একটি প্লট দিয়েছেন। কোথায়? পূর্বাচলে। এখন পূর্বাচলে প্লট দিয়েছেন, সেই প্লটটির টাকা দিয়ে তিনি কিনে নিয়েছেন এবং তার যে বাংলাদেশের তার পরিবারের যে কন্ট্রিবিউশন এবং তার যে ত্যাগ, তার হাজব্যান্ড ঢাকায় বাংলাদেশে একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন, তাদের যে ত্যাগ, এই ত্যাগের কারণে রাষ্ট্রীয় বিবেচনায় যদি রাষ্ট্র কখনো কাউকে অনুদান দেন, তাও টাকার বিনিময়ে, সেটা যদি
সরকার বাতিল করতে চায় বাতিল করতে পারেন। এক সরকার দিলে আরেক সরকার তো বাতিল করতেই পারে, সেটা আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু সেটাকে দুর্নীতির পর্যায়ে নিয়ে গেছে। আচ্ছা, দুর্নীতিতে আপনি মামলা নিলেন, মামলা নেওয়ার পরে মামলার অভিযোগ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন এবং বোনের ছেলে মেয়েকে যে প্লট দিয়েছে, সেই প্লট দেওয়ার ক্ষেত্রে তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রীকে আনডিউ ইনফ্লুয়েন্স করেছে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে দেওয়ার জন্য। খেয়াল করে দেখেন, যাকে দিয়েছে তিনি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন বোন, আর টিউলিপ হচ্ছে বোনের মেয়ে। তাহলে কার প্রভাবটা বেশি? প্রভাব খাটানোর যদি আসে, সেটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে শেখ রেহানা বেশি প্রভাব খাটাতে পারবেন, নাকি টিউলিপ সিদ্দিক বেশি প্রভাব খাটাতে পারবেন? বিষয়টা একটু হিসেব করে দেখেন। একটা অন্ধ মানুষ যার বিবেক আছে, একটা অশিক্ষিত মানুষ কিন্তু বিবেক আছে, সেই লোক বোঝে মায়ের বাড়ির কোন আমটি বেশি মিষ্টি সেটা সন্তানের চাইতে মা ভালো জানেন। কেননা নানার বাড়িতে মায়ের জন্ম সন্তানের আগে হয়েছে। এখন এই যে প্রবাদটি, এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ কি তিনি প্রভাব খাটাইছেন, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে একজন যে প্রধানমন্ত্রীর যে সচিব ছিল, সেই সচিবের সাথে ফোনে টিউলিপ সিদ্দিক কথা বলেছেন। তো কথা বলেছেন তো সচিবের সাথে, সচিব তো এসে সাক্ষী দেয়নি, সাক্ষী দিল কে? সচিবের অফিসের দুইজন কর্মচারী। এই দুইজন কর্মচারী সচিবের সাথে কথা বলছে, সেটা শুনেছে। এখন আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন হাই প্রোফাইল কোনো একজন মানুষ বিদেশি একজন মন্ত্রীর কাছে, বিদেশি একজন এমপির সাথে কথা বলবেন, তখন আপনার কর্মচারীরা শুনে বলবেন না, কখনো বলবেন না। সেটা আপনি বলবেন গোপনে, অথবা আপনার ব্যক্তিগতভাবে কথা বলবেন। সেই কথাটি হলো একটি শোনা কথা, তাও কি অনুমান ভিত্তিক শোনা, যে একজন আরেকজনের সাথে, একজন সচিবের কক্ষে সচিব কার সাথে কথা বলছে, তার কর্মচারীরা 10 হাতের ভিতরে থাকার সুযোগ নেই। আপনারা বাংলাদেশের ডেকোরাম জানেন, ডক্টর ইনুস যদি কারোর সাথে কথা বলে, প্রেসিডেন্ট ওবামার সাথে কথা বলে, বুশের সাথে কথা বলে, তার কর্মচারীরা কি কাছে বসে থাকে? না, এটা সুযোগ নেই। তাহলে অনুমান করতে পারে যে স্যার কার সাথে কথা বলতেছে। সেই অনুমান ভিত্তিক শোনা কথা উপরে ভিত্তি করে এই জাজমেন্টটি হলো। অথচ দেখেন, জাজমেন্টের আমাদের যে দেশে যে সাক্ষ্য আইন, এভিডেন্স অ্যাক্ট, সেটিতে সুস্পষ্টভাবে বলা আছে শোনা কথার উপরে ভিত্তি করে কোনো রায় দেওয়া যাবে না, যদি না সেই শোনা কথা, শোনা এভিডেন্স, হেয়ারসে এভিডেন্সের উপরে ভিত্তি করে কোনো প্রমাণ না পাওয়া যায়। এখন তারা যে শুনেছে বলছে, এই শোনার কোনো রেকর্ড কি পাওয়া গেছে? কোনো টেক্সট মেসেজ দিয়েছে সেটা পাওয়া গেছে, অথবা কোনো চিঠি দিয়েছে সেটা পাওয়া গেছে, কোনো ইমেল পাঠিয়েছে সেটা পাওয়া গেছে? কিছুই পাওয়া যায় না। তার মানে তাদের শোনা কথার উপরে ভিত্তি করে কোনো রিকভারি নেই। সুতরাং বাংলাদেশের আইনে, বাংলাদেশের না শুধু পৃথিবীর সব দেশের আইনে এটি নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ এই শোনা কথার কোনো ভিত্তি নেই। এটার উপরে ভিত্তি করে কোনো মানুষকে শাস্তি দেওয়া যায় না। এই শাস্তি দেওয়া যে নাটক, এই নাটকটি সারা বিশ্বে টেলিকাস্ট হয়েছে। আরব, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা সব দেশের রেডিও টেলিভিশনে কথাটি এসছে। কথাটি আসার পর সবার আলোচনাটি একটু আপনি দেখেন, টেলিভিশন একটু খুলে দেখেন, খবরপত্র পত্রিকা একটু দেখেন, তারা সবাই বলেছে এটা হাস্যকর এবং এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে একটি জাজমেন্ট। এবং এই জাজমেন্টের কারণে ডক্টর ইউনূস কর্তৃক যত রকমের আদালত আছে, ফৌজদারি আছে, সব বিচারকে মানুষ অবৈধ, নাল অ্যান্ড ভয়েড এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই ধরে নেবে, এবং এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যাদেরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, সে রায়ের বিরুদ্ধেও সারা পৃথিবীর পত্রিকায়, সারা পৃথিবীর নিউজ মিডিয়াতে নিন্দার ঝড় উঠেছে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন, ডক্টর ইউনূস বিদেশিদের স্বার্থ চরিতার্থ করার জন্য টাকা খেয়ে বাংলাদেশটাকে বন্ধক দিচ্ছে। এবং 1971 সালের পরাজিত শক্তি আইএস, তেহরিকে তালেবান, তারপরে পাকিস্তানের জৈশে মোহাম্মদী, লস্করে তৈয়বার মতো এইসব সন্ত্রাসী সংগঠনের প্রধানরা বাংলাদেশে এসে ঘোরাফেরা করছে, এবং বিডিআরের একটি রায়কে উল্টে দিয়ে
নতুন করে ইনভেস্টিগেশন করে ভারতকে ইনফ্লিক্ট করার চেষ্টা করা হচ্ছে। তার মানেটা তো আপনি বুঝছেন যে বাংলাদেশের যে উনি বলেছিলেন না যে রিসেট বাটন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সমাজ, সংস্কৃতি, রাষ্ট্রকে রিসেট করতে গিয়ে এটাকে পুশ বাটনে টিপে একদম টয়লেটে ফেলে বাংলাদেশটাকেই ধ্বংস করে দিয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার, যিনি এই দেশের মন্ত্রীও ছিলেন, তার বিরুদ্ধে এই জাজমেন্টের পর এই দেশের লেবার পার্টি, যেই পার্টির এমপি এই টিউলিপ সিদ্দিক, তারা কি বলেছেন? তারা বলেছেন টিউলিপ সিদ্দিক একজন পার্লামেন্ট মেম্বার, তার বিরুদ্ধে কোনো অভিযোগ হলে তাকে পার্লামেন্টের অ্যাড্রেসেই একটি সামন পাঠানো যেত, তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ পাঠানো যেত। কিন্তু সেই অভিযোগটি কখনো পাঠানো হয়নি, তাকে কোনো রিপ্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হয়নি। শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য যে জাজমেন্ট দিয়েছে, এটা রুল অফ ল, ফেয়ার জাস্টিসকে ফলো করা হয় নাই। সুতরাং এই রায়কে ব্রিটিশ গভর্নমেন্ট রিকগনাইজে করে না। কথা বোঝেন, বলল বাংলাদেশের এই জাজমেন্টটাকে ব্রিটিশ গভর্নমেন্ট রিকগনাইজে করে না। এই জিনিসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আমার একটি হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠিয়েছিলেন। আমি দেখেছি, দেখে পরে আমি খোঁজ করে অরিজিনাল জায়গাটিও দেখেছি যে হ্যাঁ, এই রকম ডিসিশনটি হয়েছে। তার মানেটা কি দাঁড়ালো দেখেন, বাংলাদেশের আদালতকে ব্রিটিশরা বলছেন যে এটা কোনো রিকগনাইজে করে না এইরকম ডিসিশনকে। এর সাইতে অপমানজনক আর কি হতে পারে একজন এই কিনা টাকায় নোবেল পাওয়া ব্যক্তির জন্য। বাংলাদেশ আজকে খুবই সমস্যা সংকুল একটি পরিস্থিতিতে। ভারতের সাথে অলরেডি আমাদের সম্পর্ক দা কুমড়া, যেই কোনো সময় বেজে যেতে পারে যুদ্ধের ধামামা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অলরেডি মোদির সাথে বৈঠক করেছে। আমেরিকার সাথে অলরেডি ভারত একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এইরকম একটি অবস্থায় একদিকে ভারতকে শত্রু বানিয়েছে, আরেকদিকে ব্রিটেনকে শত্রু বানাচ্ছে। প্রতিদিন আমরা নতুন নতুন শত্রু আমদানি করতেছি। আর পাকিস্তানের মতো চিহ্নিত একটি সন্ত্রাসী রাষ্ট্র, যারা সারা পৃথিবীতে সন্ত্রাসী উৎপাদন করে রপ্তানি করে, তাদেরকে আমরা বন্ধু বানাচ্ছি। যারা ধর্মাশ্রয়ী রাজনীতিকে প্রশ্রয় দেয়, তালেবান জঙ্গি তৈরি করে, আইএস জঙ্গি তৈরি করে, সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে, তাদেরকে বাংলাদেশে আস্তে আস্তে সব জায়গায় অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। যার ফলে বাংলাদেশের সামনে এখন একটি অন্ধকার টানেল। এই অন্ধকার টানেলে বাংলাদেশ যে কি করবে ভবিষ্যতে, সেটা আমরা জানি না, আপনারাও জানেন না। কিন্তু এটা সত্যি, বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমেছে। সেই কালো মেঘ যদি দূর করতে হয়, এই ডক্টর ইউনূস গংকে সমূলে উৎপাটন করতে হবে এই বাংলার জমিন থেকে। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।